পাতাটা দেখতে পাচ্ছেন? এই পাতাটা ছিঁড়লে একটা সাদা আঠা কিন্তু ছিটকে আসে। এই আঠাটা কোনো রকম ভাবে চোখে পড়লে সে কিন্তু স্পটেই কিন্তু অন্ধ হয়ে যাবে। এই গাছটা এমন জায়গায় হবে যেন নদীর জলটা ওর পায়ের কাছে এসে পৌঁছাতে পারে। ঠিক আছে, দেখা গেল কোনো ক্রমে নদী তার গতিপথটা চেঞ্জ করেছে। এই গাছটাকে অনেকে সুন্দরবনের মুভিং ট্রিও বলা হয় বা চলন্ত গাছ বলে, কারণ এই জঙ্গল ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভের বাংলা নাম হচ্ছে বাদাবন। এই বাদাবন পৃথিবীর এই যে সব থেকে বৃহত্তম বাদাবন, এতটাই ঘন কিছু কিছু জায়গায় যেখানে 2 ফুট ভেতরেও আমাদের চোখ যাবে না। আমরা হচ্ছে মানে বাঘ দেখি না দেখি, বাঘ কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের দেখে ফেলতে পারে। আজকের আমাদের জঙ্গলের মধ্যে 3টে স্পট, সজনেখালি, সুধর্ণখালি আর দোবাকি। সজনেখালিতে দেখার মধ্যে আছে খুব রেয়ার পিসিস, এক ধরনের কচ্ছপ। এটা কচ্ছপ ঠিক নয়, এটাকে কাঠা বলা হয়, বালিগড় বা বালিকাঠা। এটাকে ইংরেজি নাম হচ্ছে রিভার ট্রাপিন। এক সময় ধরা হয়েছিল যে পৃথিবী থেকে মনে হয় এই প্রাণীটা প্রায় লুপ্ত হয়ে গেছে। কয়েকটাকে আমাদের এখানে প্রজেক্ট চালিয়ে, একটু এদিকে চলে সুন্দরবনের এখানকার যে হচ্ছে মানে বালি, মানে যেখানে আমাদের জঙ্গলটা শেষ হচ্ছে সেই সমস্ত জায়গা তো বিশাল বড় বড় সৈকত আছে, ওখানে এসে ওরা বালিটাকে 2 হাতে খুঁড়ে ওখানে ওরা গর্তের মধ্যে ওই ডিমটাকে রেখে দিত। একইভাবে সেই ডিমটা ফুটে বাচ্চা হতো বালির গরমে, তাই একে বালিগড় বা বালিকাঠা বলা হয়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ারটায় উঠলে জঙ্গলের ভিউটা খুব ভালো করে দেখতে পাবো। সামনে একটা মিষ্টি জলের পুকুর আছে, ম্যানমেড। মিষ্টি জল বলতে বর্ষার জলটাকে আটকানো আছে, সেখানে কিন্তু বাঘ, হরিণ, বনশুয়োর জল খেতে আসে, কিন্তু তাদের টাইম অনুযায়ী কখন আসবে তার নির্দিষ্ট কোনো টাইম নেই। ঠিক আছে, তার যখন তেষ্টা পাবে। কিন্তু সুন্দরবনে বা যে কোনো মানে ন্যাচারাল জঙ্গলে ঘুরতে গেলে 2-3টে জিনিস খুব দরকার হয়। সেটা হচ্ছে একটা সাইলেন্ট, একটা ধৈর্য। ঠিক আছে, যেটা হচ্ছে ম্যাক্সিমাম টুরিস্টের ক্ষেত্রে থাকে না। উঠলেই মনে করে যে আমরা দেখতে পাবো কিছু, সেই সময় যদি কেউ আসে তখনই। ঠিক আছে, ওর টাইমের সঙ্গে আমাদের টাইম অ্যাডজাস্ট হবে তবে গিয়ে। যাই হোক, আর একটা হচ্ছে মানে কুমিরের পুকুর আছে, একটা হচ্ছে আমাদের সুন্দরবনের একটা ম্যাপ আছে যে আমরা কোথায় কোথায় সুন্দরবনটা কতটা কি সেটা আছে। আর সুন্দরবনের সব থেকে ফেমাস যে গাছ সুন্দরী গাছ, সেই সুন্দরী গাছের একটা সারিবদ্ধ লাইন আছে। এইটা দেখে নিয়ে আমরা এই দিক থেকে ঢুকলাম, কিন্তু ওই দিক থেকে বেরোবো। এখানে লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না, বোথ সাইড জঙ্গল হবে। ঠিক আছে, এবার জীবজন্তু আমরা যখন বোটে যাব, যখন ওরা সাইটে আসবে, ওর টাইমিং বা আমাদের টাইমিং যখন অ্যাডজাস্ট হবে তবে আমরা দেখতে পাবো। কারণ এই জঙ্গল ম্যানগ্রোভ ফরেস্ট, ম্যানগ্রোভের বাংলা নাম হচ্ছে বাদাবন। এই বাদাবন পৃথিবীর এই যে সব থেকে বৃহত্তম বাদাবন, এতটাই ঘন কিছু কিছু জায়গায় যেখানে 2 ফুট ভেতরেও আমাদের চোখ যাবে না। আমরা হচ্ছে মানে বাঘ দেখি না দেখি, বাঘ কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের দেখে ফেলতে পারে। একটু নারকেল গাছের মতো যে গাছগুলো, নারকেল গাছের পাতার মতো যে গাছগুলো দেখছেন, এই গাছটাকে বলা হয় গোল পাতা। কিন্তু আমার কথার সাথে এই পাতাটার কি কোনো মিল আছে? নেই, লম্বা পাতা কিন্তু বলছি গোল পাতা। এবার গাছের গোড়ার দিকে একটু তাকিয়ে দেখুন, দেখুন কাঁঠালের ছোট ছোট কুয়ার মতো চারদিক দিয়ে একটা ফুটবলের মতো শেপ এসছে না? এইটাকে বলা হয় গোল ফল। সুন্দরবনের এটাকে বলা হয় গোল ফল। গোল ফলের পাতা, তাই গোল পাতা। আজ থেকে 70-80 বছর, 60 বছর যদি আমরা পিছিয়ে যাই, একসময় সুন্দরবনের মানুষ তার মাটির ঘরটা তৈরি করতো, কিন্তু ছাউনিটা তৈরি করতো এটা দিয়ে, ওর পাতা দিয়ে। ঠান্ডার সময় গরম হবে, গরমের সময় ঠান্ডা হবে। ঠিক আছে, আর এই ফলটাকে কাটলে কিছুটা তালশাঁসের মতো খেতে লাগে, ভেতরটা শাঁসালো অংশ। এক সময় ওর প্রান্ত ভাগটা কেটে দিলে, এখনো কেটে দিলে একটা রস নিঃসৃত হয়, যেটা দিয়ে একটা উন্নত ধরনের গুড় তৈরি করা হয়, একটা মাদক দ্রব্যও তৈরি করা হতো সেই সময়। মানে জঙ্গলের দ্বীপগুলো ম্যাক্সিমাম, সব নয়, দ্বীপগুলো ডুবে গেছে। তাহলে জীবজন্তুরা কোথায় আছে? যেগুলো মোটামুটি একটু জায়গা আছে সেখানেই আছে। এই ভাটা নামলে তবে গিয়ে তারা সাইটে আসবে, নাহলে তো জলে ডুবে আসতে পারবে না। ওইটা মিষ্টি জলের পুকুর, কিন্তু মিষ্টি জলটা মনে হয় মিষ্টি জল আছে না, নোনা জল হয়ে গেছে। পুরো জল ওই বাঁধ ছাপিয়ে জল ঢুকে গেছে। যদি নদীর বাঁধটা কোনো রকম ভাবে ভেঙে যায়, তাহলে কিন্তু এখানকার লোকেরা অনেকটাই জলের নিচে ঢুকে যাবে। যেটা আয়লার সময় গিয়েছিল, যেটা ইয়াসের সময় গিয়েছিল, এগুলো সবই বাঘের এলাকা। এটা সবই বাঘের এলাকা, এগুলো সবই বাঘের এলাকা, সবই রয়্যাল বেঙ্গলের বিচরণ ক্ষেত্র। টোটাল হচ্ছে আমাদের সুন্দরবনটা ছিল 25,500 স্কোয়ার কিলোমিটার, 25,500 বর্গ কিলোমিটার। তার মধ্যে 9,630 বর্গ কিলোমিটার আমরা পেয়েছি, আর 15,870 বর্গ কিলোমিটার ওরা পেয়ে গেছে। মানে সোজা কথায়, সোজাভাবে বলতে গেলে সুন্দরবনটাকে যদি 3টে ভাগে ভাগ করা হয়, প্রায় 2টো ভাগ ওরা পেয়ে গেছে আর একটা ভাগ আমরা পেয়েছি। কাঁকড়াটার সাথে এই ফুলটার একটা সাযুজ্য আছে, সেই জন্য এই গাছটার নাম রাখা হয়েছে কাঁকড়া গাছ।
সুন্দরবনের এই কাঁকড়া গাছ। আমি বলেছিলাম এর পাতাটা দেখবেন খুব মোটা, আর এবং উপরে একটা মনে হবে যেন মোমের আস্তরণ দেওয়া আছে। দেখতে পাচ্ছেন কিছুটা রাবার গাছের পাতার মতো না? হ্যাঁ, বট গাছের মতো যে ঝুরি নামিয়েছে, এই গাছটাকে বলা হয় গর্জন গাছ। এই গাছটা হচ্ছে ঠেসমূল। ওখানে দেখলেন শ্বাসমূল, এটা ঠেসমূল, সাপোর্টিং রুট বা স্টিল রুট। এই গাছটাকে বেশিরভাগটাই জঙ্গলের সাইডে দেখতে পাবেন, নদীর সাইডে বা খাঁড়ির সাইডে। এই গাছটা এমন জায়গায় হবে যেন নদীর জলটা ওর পায়ের কাছে এসে পৌঁছাতে পারে। ঠিক আছে, দেখা গেল কোনো ক্রমে নদী তার গতিপথটা চেঞ্জ করেছে, অথবা নদীর চটটা অনেকটা বড় হয়ে গেছে। এই গাছটা তার পেছনের শেকড়গুলোকে পচিয়ে দিয়ে জল নেওয়ার জন্য সামনের শেকড়গুলোকে আস্তে আস্তে বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাই এই গাছটাকে অনেকে সুন্দরবনের মুভিং ট্রিও বলায় বা চলন্ত গাছ বলে। এই ছোটবেলায় ট্যাকটিক চলন, ট্রাফিক চলন, ন্যাস্টিক চলন পড়েছি না? এইটা হাইড্রোট্রাফিক চলনের একটা উদাহরণ। আমাদের এখানে সুন্দরবনের নদীতে পাওয়া যায়, এটাকে ধরা বারণ আছে। এটাকে রাজকাঁকড়া বলে, জীবন্ত জীবাশ্ম। কোটি কোটি বছর আগে যখন আমাদের প্রাণী জগতে এই সমস্ত জীবগুলো সৃষ্টি হয়, তৎকালীন সময় যে সমস্ত প্রাণীগুলো হয়েছিল তারা কিন্তু তাদের নিজ প্রচেষ্টায় অভিযোজনের মাধ্যমে কিছু আকার ইঙ্গিতগতভাবে অনেক পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। যেমন আমি আগে বলেছি, যেমন তিমি মাছ নদীতে, তারপর হচ্ছে মানে আমাদের বাদুড়। ঠিক আছে, কিন্তু যখন পৃথিবীতে এসছিল, যেমন এসছে তেমনই থেকে গেছে, এর কোনো আকার ইঙ্গিতগত কোনো পরিবর্তন হয়নি। তাই এটাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল। সুন্দরবনের 3টে গাছের নাম মনে পড়লে সুন্দরী, গোরান, গেওয়া। সুন্দরী, গোরান, গেওয়া, এই হচ্ছে গেওয়া গাছ। এই গাছটা এমন একটা গাছ, এই গাছটার এই পাতাটা ছিঁড়লে, এই যে পাতাটা দেখতে পাচ্ছেন, এই পাতাটা ছিঁড়লে একটা সাদা আঠা কিন্তু ছিটকে আসে। এই আঠাটা কোনো রকম ভাবে চোখে পড়লে সে কিন্তু স্পটেই কিন্তু অন্ধ হয়ে যাবে, তার চোখটা নষ্ট হয়ে যাবে। অন্ধ যদি নাও হয়, চোখটা সমস্যা হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে। ঠিক আছে, তাই জন্য বাঁদর খুব বিপদে না পড়লে এই গাছটাতে ওঠে না। এগুলো কেটে পরিষ্কার করে দেওয়া হয়েছে যাতে জীবজন্তুরা এপার ওপার হলে টুরিস্টরা এখান থেকে দেখতে পায়। ঠান্ডার সময় কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে প্রচুর পরিমাণে হরিণ শুয়ে থাকে, এপার ওপার হয়।